ওই যে ওইখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ না, ওইখানে ড্রিঙ্কস দেওয়ার নাম করেছি, ওই মেয়েটার ড্রেসে ড্রিঙ্কস ফেলে দেবে, বুঝছো? এই নাও তোমার টাকা, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর পাবে। উনি তো জাঙ্কুক স্যারের ওয়াইফ, জাঙ্কুক স্যার যদি একবার যেতে পারে তাহলে তো আমাকে আর জীবিত রাখবে না। কিছু হবে না। আচ্ছা স্যার, কিছু খাবে? একটু জুস পেলে ভালো হতো, গলা তো শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হেই ওয়েটার। ইয়েস স্যার। বলে ওয়েটার তের গায়ে জুসটা ফেলে দিল। আরে সরি ম্যাম, খেয়াল করিনি। জাঙ্কুক, আপনি ওনাকে কিছু বলবেন না। থাক ভাইয়া, আপনি যান। সরি ম্যাম, ক্ষমা করবেন। ওকে, আপনি যান। থাক, আপনাকে আর বলতে হবে না। তুমি বললে বলেই ছেড়ে দিলাম, না হলে ওর 12টা বাজিয়ে দিতাম। হ্যাঁ জানি। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে ক্লিন করে আসি। আমি ওয়াশরুমে চলে গেলাম, ড্রেস ক্লিন করে নিলাম। যেই ওয়াশরুম থেকে বের হতে যাব তখনই দেখি প্রোগ্রাম দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি লেডিস ওয়াশরুমে কেন এসেছেন? হেই কাম ডাউন, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি। আপনি সরুন, আমি বের হব। আরে যার জন্য আসলাম সে যদি চলে যায়, তবে আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চাটবো? সে আপনি চাটতেই পারেন, বাট আমাকে যেতে দিন। দিতে পারি, তবে আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। মানে হলো উইল ইউ বি মাই বেড পার্টনার? সাথে সাথে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মেয়েদের সম্মান করতে না জানলে অ্যাটলিস্ট অসম্মান করবেন না। আর আপনার ভাগ্য ভালো যে আমার হাজবেন্ড এই কথাটি শোনেনি, নাহলে আপনাকে আজকে আর বেঁচে ফিরতে দিত না বাসায়। এক হাত দিয়ে ওর গাল চেপে ধরে দেওয়ালের সাথে লাগালাম। ওই কি করবে তোর সো কল্ড হাজবেন্ড? কি করবে? আই সেড লিভ মি। তোর হাজবেন্ডের জন্য আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা আমাকে নিয়ে মজা করে, তামাশা করে। কেন জানিস? কারণ তোর হাজবেন্ড আমার থেকে বেশি পাওয়ারফুল বলে, আর একবার ও আমাকে মেরেছিল পর্যন্ত। লিভ মি। তোকে দিয়ে তোর হাজবেন্ডের কাছ থেকে শোধ নেব আমি। কোথায় চলে গেল? এতক্ষণ ধরে ওয়াশরুমে গেছে, এখন আসার নাম নেই। ও ফুই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারবে। স্যার, জাঙ্কুক পাশে তাকিয়ে দেখলো সেই ওয়েটারটা যে তের গায়ে জুস ফেলে দিয়েছিল। কি চাই এখানে? স্যার, আমাকে মাফ করে দিন, আমি তখন ইচ্ছা করে ম্যামের ড্রেসে জুস ফেলে দিয়েছিলাম। হোয়াট? তোর সাহস কি করে হলো? স্যার, আমাকে বোগাম স্যার বলেছিল তাই আমি করেছি। আর আমি আপনাকে বললাম আপনি আমার ওয়াইফকে বাঁচিয়েছিলেন তাই। জাঙ্কুকের রাগে শরীর কাঁপছে। তখন জাঙ্কুক ওয়েটারকে ধাক্কা দিয়ে বলল, বোগাম কোথায়? স্যার, উনি ম্যামের পেছনে পেছনে ওয়াশরুমে গিয়েছে। তখন জাঙ্কুক এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তখন থেকে দুই হাত দিয়ে ওনাকে সরানোর ট্রাই করছি, বাট পারছি না। ওই মাছের মতো এত লাফালাফি করছিস কেন? কি হলো? এখন আবার কাঁদছিস কেন? প্লিজ লিভ মি। তোকে ছাড়বো, কিন্তু তোর এমন অবস্থা করে ছাড়বো যাতে তুই কাউকে মুখ দেখাতে না পারিস। আর এতে তোর হাজবেন্ডের উপর থেকেও আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। বলে ওর দিকে মুখে গুঁতে নিচ্ছিলাম। জাঙ্কুক কোথায় আপনি? বাঁচান আমাকে প্লিজ, ডোন্ট ডু দিস টু মি। শাট আপ। এ যেন সজোরে একটা লাথি দিয়ে বোগামকে আমার থেকে দূরে সরিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি জাঙ্কুক। আমি যে জাঙ্কুককে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আর জাঙ্কুক দেখি শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুকের দুই চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। জাঙ্কুকের হাত পা রাগে রীতিমতো কাঁপছে। জাঙ্কুক দেখে এক সাইডে দাঁড় করিয়ে বোগামকে যে ইচ্ছে মতো মারতে লাগে। জাঙ্কুক! তের ডাক শুনে জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তে তো মাটিতে লুটিয়ে পড়ছে। তাই জাঙ্কুক বোগামকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি তের কাছে যায়। তে তো সেন্সলেস হয়ে গিয়েছিল। জাঙ্কুক থেকে কোলে নিয়ে পার্টি থেকে বের হয়ে গেল। জাঙ্কুক থেকে গাড়িতে শুয়ে দিয়ে ফুল স্পিডে গাড়ি ছাড়লো এবং বাড়িতে চলে গেল। রুমে নিয়ে গিয়ে জাঙ্কুক থেকে বেডে শুয়ে দিল। সরি জান, আমি যদি জানতাম যে এরকম কিছু হবে তাহলে তোমাকে কখনোই ওই পার্টিতে নিয়ে যেতাম না। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। এই বলে জাঙ্কুক তের কপালে আলতো করে একটা চুমু খেলো। জাঙ্কুক ডক্টরকে ফোন করেছিল। একটু আগে ডক্টর এসে তেকে দেখে গিয়েছে। অতিরিক্ত ভয়ের কারণে তে সেন্সলেস হয়ে গিয়েছে। তাই ডক্টর ওকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে গিয়েছে। জাঙ্কুক তের পাশে ওর হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন তের জ্ঞান ফিরবে। একটু পরেই তের জ্ঞান ফিরল। তে দেখে যে জাঙ্কুক ওর এক হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে বসে আছে। জাঙ্কুক, জান তুমি ঠিক আছো? উঠে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই পাগলি কাঁদছো কেন? দেখো আমি তো আছি, তুমি একদম কাঁদবে না। আপনি যদি আজ ঠিক সময় না আসতেন তাহলে ওই বোগাম আমাকে। আমি থাকতে তোমার কিছু হবে না জান, আই এম সরি। আমি যদি জানতাম তাহলে তোমাকে কখনোই একা ছাড়তাম না। আমার তোমাকে একা ছাড়া উচিত হয়নি। প্লিজ জান, তুমি কেঁদো না। দেখো আমার দিকে তাকাও, তুমি আমাকে বিশ্বাস করো তো, তাই না?
বলে আবার কাঁদতে লাগলাম। তাহলে আর কাঁদবে না, ঠিক আছে? দেখো, এরপর থেকে তোমাকে আর কেউ কখনো ক্ষতি করতে পারবে না। মাথা নড়ে সম্মতি জানালাম। এটা তোমার এই মাফিয়া হাজবেন্ডের প্রমিস। ইউ আর মাই মাফিয়া হাজবেন্ড। এই তো আমার জাটার মুখে হাসি ফুটেছে। দেখো, আর কখনো কাঁদবে না। কাঁদে তোমাকে একদম ভালো লাগে না। ওনার নাকে একটা কামড় বসিয়ে দিলাম তো। দাঁড়াও, আজকে তোমার খবর আছে। করতে পারি না। দাঁড়াও বলছি। আমাকে তো পাগলে ধরেছে, তাই না, যে আপনার হাতে মার খাওয়ার জন্য দাঁড়াবো? আমি ধরতে পারলে কিন্তু খবর আছে। দেখা যাবে। সারা ঘর দৌড়াচ্ছে আর ওকে ধরার জন্য জাঙ্কুক ওর পেছন পেছন দৌড়াচ্ছে। জাঙ্কুক তের পেছনে যখনই তেকে ধরতে যাবে তখনই তে নিজের গাউনের সাথে আটকে পড়ে যেতে লাগে। তেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য জাঙ্কুক ধরলো, কিন্তু শেষ রক্ষা করতে পারলো না। তে গিয়ে পড়লো বেডের উপর, আর ওর উপরে পড়লো জাঙ্কুক। তে জাঙ্কুকের সারা মুখে চুল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে জাঙ্কুক আলতো হাতে তের মুখ থেকে সমস্ত চুল সরিয়ে দিল। জাঙ্কুকের স্পর্শ পেয়ে তে কিছুটা শিউরে ওঠে আর চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। তেকে এই অবস্থায় দেখে জাঙ্কুকের কেমন যেন নেশা কাজ করছে। জাঙ্কুকের প্রতিটা শ্বাস তের মুখে গিয়ে পড়ছে। জাঙ্কুক তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল, দুই চোখে চুমু দিয়ে দিল। তারপর তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, তোমাকে বলছিলাম না আমি ধরতে পারলে কিন্তু খবর আছে। ওনার কথা শুনে তাড়াতাড়ি চোখ খুলে তাকালাম। কি করবেন আপনি? আমি তো কিছু করব না। তাহলে যা করার তো তুমি করবে। মানে? কিস মি। আই সে কিস মি। শুনুন তো আপনি, আমি পারবো না। জাঙ্কুক তেকে আরো শক্ত করে বেডের সাথে চেপে ধরলো। কিস না করলে তো উঠতে দেব না। প্লিজ। তোমার এই নিষ্পাপ ফেস দেখে আমি করছি না সোনা, তো যা করতে বললাম তাই করো। কিস মি। কোন মুসিবতে পড়লাম? তুমি যদি আমাকে কিস না করো তাহলে কিন্তু আমি কিসের চেয়ে আরো বেশি কিছু করতে পারি। না, আমি কিস করছি না। গুড, সো লেটস স্টার্ট। ওনার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসলাম। নিন, এবার উঠুন। এটা কিস ছিল? ওয়েট, আমি দেখাচ্ছি কিস কিভাবে করতে হয়। এই বলে জাঙ্কুক তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তেকে কিস করতে লাগলো। ও শক্ত করে বন্ধ করে ওনার শার্ট আঁকড়ে ধরলাম। ভাবে প্রায় 10 মিনিট চললো। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। এটাকে কিস বলে, বুঝলে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখলো তের গাল দুটো একদম লাল হয়ে গেছে। ওরে আমার লজ্জাবতী রে, এত লজ্জা কোথায় রাখো? ওনার কথাগুলো শুনে আরো বেশি লজ্জা লাগছিল, তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। হয়নি তোমার এখনো? হয়েছে, এখনই আসছি। ফার্স্ট, তোমার ভার্সিটিতে তো লেট হয়ে যাচ্ছে। এই তো আমি চলে এসেছি। চলো। আর শোনো, আমি তো আর ভার্সিটিতে থাকবো না, তো তোমার জন্য কিছু গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আমার গার্ডসের কি দরকার? দরকার আছে, যদি গতকালের মতো আবার কোনো কিছু ঘটে তাই দরকার আছে। ওকে, চলো এখন। জাঙ্কুক আমাকে আমার ভার্সিটির সামনে ড্রপ করে দিল। আমি গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম, তখনই জাঙ্কুক আমার হাত ধরে আটকে দিল। কি হলো? এদিকে এসো। কি? নজর টিকা দিতে তো ভুলে গেছি। এই নাও নজর টিকা। আচ্ছা, এবার আমি যাই, আর আপনি সাবধানে থাকবেন। ওকে, বাই জান। টাটা। আমি ভার্সিটির ভেতরে ঢুকলাম, আর আমার পেছনে 6 জন লম্বা লম্বা কালো পোশাক পরা গার্ডস। সবাই আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। সামনে তাকিয়ে দেখি সুগা ভাইয়া। পেছনে ঘুরে দেখি আরে তুই? আজকে থেকে আবার ক্লাস করবো তোদের সাথে। তোর পেছনে এরা কারা? জাঙ্কুক পাঠিয়েছে আমার প্রোটেকশনের জন্য। তোকে প্রোটেকশন করে রাখবি এরা? ইম্পসিবল। আই নো। জিমিন, জেহো, প্লিজ, ওরা সবাই কোথায়? ওরা গার্ডেনের দিকে বসে আছে। চল তাহলে। চল। তে আর সুগা গার্ডেনের দিকে গেল। তেকে দেখি ওরা সবাই এসে তেকে জড়িয়ে ধরলো। আরে আমি আলোভর্ত হয়ে যাবো তো। জানিস তোরে কত মিস করছি? একটা থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত খুলে ফেলবো। ফাজিল মেয়ে, আমাদের সাথে একবার এসব কথা শেয়ার করলে কি এমন হতো? হ্যাঁ, মন তো চাচ্ছে তোকে সবার সামনে ওই পচা পানিতে গিয়ে চুপিয়ে আনি। বজ্জাত মাইয়া, তোকে মাথায় তুলে একটা আছাড় দেওয়া উচিত। থাম, আই সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আমার তোদের আগেই সব বলা উচিত ছিল। আই এম সরি কে। ইটস ওকে বেস্টু, আই ডোন্ট মাইন্ড। কি সুগা, তোর আবার কি হলো? তুই কোনো কথা বলছিস না যে? নাথিং। আচ্ছা ঠিক আছে, জিমিন তোর সাথে একটু কথা ছিল। বল। আই এম
আমার সাথে। ওর হাত ধরে টেনে এক সাইডে নিয়ে আসলাম। কি হইছে? সুগার সাথে ঝগড়া লেগেছে তোর? সুগা তোর সাথে মিট করে আসার পর থেকে আমার সাথে আর কথা বলে নাই। ভুলটা আমারই ছিল। আমি সুগাকে বলেছিলাম যে তুই জাঙ্কুকের বোন। না তে দেখ, তুই নিজের দোষ দিস না। আর এমনিতেও সত্যিটা তো একদিন না একদিন সবাই জানতে পারবে, তাই না? তো এখন কি করবি? কিছু ভেবেছিস? না। কাম অন জিমিন, তুই জাঙ্কুকের বোন, তুই ইন্টারন্যাশনাল মাফিয়ার বোন, তুই এইভাবে চুপ করে থাকতে পারিস না? কি আর করব সেটাই তো বুঝতে পারছি না। আই হ্যাভ আ প্ল্যান। কি? জিমিনকে তোর প্ল্যানটা বুঝিয়ে বললাম। তে সিরিয়াসলি তুই ভাইয়ের সাথে থাকতে থাকতে তুই একটা মাফিয়া হয়ে গেছিস, আর তাই এইসব মাফিয়াদের মতো আইডিয়া দিচ্ছিস? মাফিয়ার বোন মাফিয়া না হলে কি চলে? সেটা তো একদম ঠিক কথা। তাই তুইও যেহেতু মাফিয়ার বোন, তাই তুইও মাফিয়া হবে, বুঝলি? বুঝলাম। আর ইউ শিওর যে সবকিছু ঠিক হয়ে যাবে? 100% শিওর। ওকে, তাহলে কবে করব? কয়েকদিনের মধ্যে করে ফেল। আচ্ছা, আমি তোকে পরে বলে দেবো যে কবে করবি। ওকে। চল এখন সবার সাথে ক্লাসে যাই। চল। তারপর ওরা সবাই একসাথে ক্লাস থেকে বের হয়ে গেল। সারাদিন ওরা একসাথে অনেক মজা করলো। ভার্সিটি শেষে ওরা সবাই গার্ডেনে এসে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ওরা শুনলো ভার্সিটিতে নাকি একজন হ্যান্ডসাম ছেলে এসেছে। সব মেয়েরা নাকি ওই ছেলেকে দেখছে বারবার। তখনই তের ফোনটা বেজে ওঠে। তে ফোনটা হাতে নিয়ে দেখে জাঙ্কুক ফোন দিচ্ছে। তে তাড়াতাড়ি রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? ভার্সিটির গার্ডেনে আছি। কেন? আমি তো তোমার ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছি। আমি আসছি, দাঁড়া। ফোনটা কেটে দিলাম। জিজুকে দেখবো না আমরা? তোদের ইচ্ছা পূরণ হতে চলেছে। চল। মানে জাঙ্কুক এসেছে, মাঠে দাঁড়িয়ে আছে। চল তাড়াতাড়ি। মাফিয়া হাজবেন্ড আবার আমাকেই না শুট করে দেয়। ফালতু বকিস না তো, চল। ভাইয়ের সাথে অনেকদিন পর মিট করব। জিজুর কাছ থেকে ট্রিট নিতে হবে। চল চল। তারপর আমরা সবাই মাঠের দিকে গেলাম। মাঠে যেয়ে দেখি মাঠের মাঝখানে ভিড় জমে আছে। ওখানে কিসের ভিড় রে? আমি কি জানি। ওয়েট, হেই সানা। হোয়াট, কি হয়েছে? ওখানে কিসের ভিড় জমেছে রে? একটা হ্যান্ডসাম, স্টাইলিশ এন্ড ড্রাম কিউট একটা ছেলে ভার্সিটিতে এসেছে, তাই সব মেয়েরা এখানে ভিড় জমিয়েছে। আমিও যাচ্ছি, বাই। সাম স্টাইলিশ এন্ড ড্যাম কিউট ছেলে। তাড়াতাড়ি আশেপাশে তাকালাম, কোথাও জাঙ্কুক নেই। তার মানে আমার জামাই। আরে ওইখানে ওই ছেলে আমার জামাই। তারপর সুগা, জিমিন, জেহোপ, লিজা, বিয়ঙ্গু আর ন্যান্সি সবাই একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো। তাড়াতাড়ি ভিড় ঠেলে সামনে চলে গেলাম। গিয়ে দেখি আমার জামাই চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সব মেয়েরা ওনাকে ঘিরে পিক তুলছে। ওনার দিকে তাকিয়ে তো আমি ক্রাশ। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক স্লিম ফিট ডেনিম জিন্স, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক লেদার শু, চুলগুলো হালকা ব্রাউন কালার আর স্টাইল করা, গায়ের রং ফর্সা, খালি খোঁচা খোঁচা দাড়ি, আর ওনার সেই কিলার স্মাইল। সব মিলে জাস্ট ওয়াও। আর কিউটনেসের ডিব্বা। এত সেজে আসার মানে কি? আমি কোমরে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। জাঙ্কুক ভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই অনেকগুলো মেয়ে জাঙ্কুকের চারদিকে একদম যোগের মতো ঘিরে ধরেছে। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখলো তে ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। তখন জাঙ্কুক গিয়ে তেকে হাত করে। আমি আচমকা এরকম কিছু সব প্রস্তুত ছিলাম না। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো হয়েছে, সবাই মনে মনে বিষম খাইছে। আমার জামাইয়ের দিকে নজর দেওয়া, তাই না? দেখিস তোদের কারো কপালে জামাই। আচ্ছা ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে ছেড়ে ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। আরে তে, তুই ওনাকে চিনিস? হি ইজ মাই হাজবেন্ড। হাজবেন্ড? ইয়েস, হাজবেন্ড, মাই মাফিয়া হাজবেন্ড। মাফিয়া হাজবেন্ড মানে? নাথিং। তে, তুই আবার বিয়ে করলি কবে? 2.5 বছর চলে। হোয়াট? মেয়েগুলোর ফেস দেখে জাঙ্কুকের তো প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছে। আমার জামাই এই কথা শুনে সবগুলোর চেহারা একদম দেখার মতো হয়েছে। আমার যে কি মজা লাগছে। চলো যাওয়া যাক তাহলে। আমার ফ্রেন্ডস আপনাকে দেখবে, আই ওদের সাথে দেখা করুন, চলুন। জো হুকুম মিসেস। ওনাকে ভিড়ের ভেতর থেকে গার্ডেনে নিয়ে আসলাম। বিজু এত হ্যান্ডসাম। আমি ক্রাশ খাইছি রে। হোয়াট আ লুক ইয়ার। আমিও তো ক্রাশ খাইছি। আই এম প্রাউড অফ ইউ ভাইয়া। বাট হোয়াই? সবাই তো তোকে দেখে ক্রাশ খাচ্ছে, তাই গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। মেলোড্রামা। আমার ভাইও কিছু কম না, ওকে? আমার ভাই ভার্সিটির টপ ক্লাস, ভুলে যাস না। আমার শালাবাবুর তো নজর লাগবে, ওইভাবে তাকানো বন্ধ কর। কোথায় তাকিয়ে আছি? পাগলি একটা। হাই জিজু, আমরা আপনার শালিকা। হ্যালো শালিকা। তো জিজু, রিসেপশন পার্টি
কবে দেবেন? কিছুদিনের মধ্যেই পেয়ে যাবা। আচ্ছা জিজু, এই ফকিন্নিকে আপনার কি দেখে পছন্দ হয়েছে একটু বলবেন? কি বললি তুই? মায়ের তো খাস নাই পর্চক পোলা। নিজের মতো একটা হ্যান্ডসাম মানুষের গলায় তোর মতো একটা পেতনি কি করে যে উঠলো আমি তাই ভেবে পাচ্ছি না। ভাইয়া তুই কিছু বলবি না জেহুবকে? জেহুব মার খাবি আমার বোনকে কান্না করালে। ওলে বাবুলে, থাক কান্না করে না। আমি কি তোমাকে কিছু বলছি বলো? জাঙ্কুক, কি? আপনি বাসায় চলেন, আপনাকে আমি দেখাচ্ছি। মানে আমি তো তেমন কিছু বলিনি। কি হলো সুগা, তুমি এত চুপচাপ কেন? না তেমন কিছু না। জিজু আই এম সরি, আপনাকে আগে অনেক কিছু বলে ফেলেছি। আর তাছাড়া আপনাকে হয়তো অনেক কথাও শুনিয়েছি তাই। ওকে সুগা, থ্যাঙ্কস জিজু। ওয়েলকাম। ওরা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে যায়। তে বাসায় এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে রেলিং এর ধারে দাঁড়ায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক চুপচাপ নিচে চলে গেল আর 2 মগ কফি নিয়ে আসে। কফির মগ দুটো ব্যালকনির টেবিলে রেখে তেকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো আর তে চুলে নাক ডুবিয়ে প্রাণ নিতে লাগে। তে কিছু বললো না, কারণ জাঙ্কুকের স্পর্শ ওর এখন অনেক ভালোভাবে চেনা হয়ে গেছে। তাছাড়া জাঙ্কুকের স্পর্শ ওর এখন অনেক ভালো লাগে। ম্যাডামের মুড কি অফ? না, তাহলে আপনাকে এভাবে এত ইজিলি কখনো মেনে নিতে পারবো ভাবিনি। কখন কিভাবে যে আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে আমি সত্যি জানি না। তাই এখন আপনাকে ছেড়ে যাওয়ার কথাও ভাবি না, কারণ আপনি নামক মানুষটা ছাড়া এখন আমি নিজের অস্তিত্বের কথাও ভাবতে পারি না। চোখ বন্ধ করে মাথাটা জাঙ্কুকের বুকের সাথে হেলিয়ে দিলাম। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জাঙ্কুক তের কথা শুনে। তে জাঙ্কুককে এত অল্প সময়ে যে এতটা ভালোবাসে ফেলবে এটা তো জাঙ্কুক বুঝতেই পারেনি। জাঙ্কুক থেকে ওর সামনে দাঁড় করালো। চোখ খুলে ওনার দিকে তাকালাম। জাঙ্কুক তের কপালে আলতো করে একটা চুমু খেলো এবং জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আই এম সরি। কথাটা শুনেই জাঙ্কুক তেকে ছেড়ে দিল এবং বলল, কেন? আপনাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য। আপনাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, অনেক বাজে বিহেভ করেছি, অনেক রুডলি কথা বলেছি, সে কারণে আমি জানি আমার একটা সরি বলাতে আপনার সাথে আমি যতটা খারাপ ব্যবহার করেছি তা ভালো হয়ে যাবে না, তারপরেও সরি। ইটস ওকে, ডোন্ট বি সরি। তুমি যে আমাকে বোঝার চেষ্টা করেছো এবং কি তুমি আমাকে বুঝেছো এটাই আমার জন্য এনাফ। তের কপালে আবারও আলতো করে একটা চুমু খেলো আর বলল, চলো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কি করে বুঝলেন যে আমি এখন কফি খাওয়ার মুডে আছি? তোমার মনের ভিতর ঢুকে বসে থাকে যে তাই জানি। নাও এখন কফি খাও। আপনি বানিয়েছেন? বুঝলি কি করে? সার্ভেন্টদের হাতে কফি খেতে খেতে ওদের কফির টেস্টটা মুখস্থ হয়ে গিয়েছে, আর এই কফিটার টেস্ট একটু অন্যরকম। অন্যরকম বলতে ভালো হয়নি? নাকি সেটা বলছি নাকি একবারও? অনেক ভালো হয়েছে কফিটা। থ্যাংক ইউ। এইভাবেই চলছিল ওদের খুনসুটি ভালোবাসা। দেখতে দেখতে তেদের সবার লাস্ট ইয়ারে ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। I don't know anything that I just need Jungkook and any cause. জাঙ্কুক ওই দিন তোর সাথে এমন বিহেভ করেছে তুই আগে কেন বলিসনি? আগে জানলে কি করতে তুমি? বলো কি করতে? তুমি একজন মাফিয়া, বাট তোমাকে পাত্তা দেয় কয়জন বলো? জাঙ্কুক সবথেকে পাওয়ারফুল এন্ড ইয়াং মাফিয়া। ওকে সবাই চেনে আর রেসপেক্ট করে। আমি ওকে 4 বছর ধরে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাড। ডোন্ট ট্রাই আয়ু। ড্যাড, আমি জাঙ্কুককে না পেলে নেই, কিন্তু ওই তেকে আমি ছাড়বো না। আমি ওকে জানে মেরে দিব। এমন পাগলামি করিস না আয়ু, তোর অবস্থা কি হয়েছে এই কদিন তুই দেখেছিস? শাট আপ ড্যাড, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। ড্যাড, তুমি আমাকে প্রমিস করো যে তুমি জাঙ্কুককে আমার কাছে এনে দিবে। বলো, প্রমিস করো যে জাঙ্কুককে আমার কাছে এনে দেবে আর ওই তেকে সারা জীবনের মতো জাঙ্কুকের জীবন থেকে সরিয়ে দেবে। আয়ু আর তার বাবা কথা বলছিল, তখনই বোগা মোদের রুমে ঢুকে ওদের কথা শুনে ফেললো। নো ওয়ে, এই কাজটা ভুলেও করবে না। আরে বলুন তুমি? তেকে যদি মারার চেষ্টা তোমরা কেউ করেছো তো তোমাদের খবর আছে। হু দা হেল আর ইউ? কাম ডাউন আয়ু। এর সাথে তোমার কি সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমি ওর সাথে সম্পর্ক তৈরি করতে চাই। ওই দিন পার্টির ঘটনা সব খুলে বললাম, আর আমার ওই তেকে চাই। তোমার তের সাথে যা মন চাই তাই করো, ইটস নান অফ মাই বিজনেস, বাট আমার জাঙ্কুককে চাই। ঠিক আছে, তুমি আর আমি একই প্ল্যানেই কাজ করব, আর এই প্ল্যান মতো কাজ করলে আমি তেকে পেয়ে যাবো আর তুমি জাঙ্কুককে। দুজন হাই ফাইভ করে জোরে জোরে হাসতে লাগলো। তেতু বই নিয়ে বসলেও 2 চোখে দুনিয়া যত ঘুম আছে সব চলে আসে। দেখতে দেখতে ওর সমস্ত এক্সাম শেষ হয়ে গেল। এখন লাস্ট একটা এক্সাম বাকি।
কিসের জন্য যে এতদিন পড়াশোনা করিনি, পড়াশোনা করলে আর এখন এত প্যারা ওঠানো লাগতো না। আল্লাহ মুক্তি দাও এই পড়াশোনার হাত থেকে। কি হয়েছে? আবার কি হয়েছে বলবে তো? আগামীকাল এক্সাম আর আমার এখনো ফুল একটা চ্যাপ্টার বাকি পড়া। তো কি হয়েছে? জাস্ট একটা চ্যাপ্টার তো হয়ে যাবে, চলো আমি হেল্প করছি। সারা রাত জাঙ্কুক থেকে পড়ি, ভোরের দিকে ঘুমিয়ে গিয়েছে। এদিকে তে পড়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। তে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। 8:30টায় এক্সাম শুরু হবে, তাই তে রেডি হয়ে এসে জাঙ্কুকে ডাকতে লাগে। কি হয়েছে? 8টা বাজে, 8:30টায় এক্সাম, আপনি যাবেন না? কি 8:30 বাজে? তুমি আমাকে আগে ডাক দাওনি কেন? এখন এসব বাদ দিন, যা রেডি হয়ে আসেন। জাঙ্কুক রেডি হয়ে এসে তেকে নিয়ে বেরিয়ে পড়ল। ভার্সিটির সামনে গিয়ে গাড়ি থামাই। যাও, ভালোভাবে এক্সাম দিও, আমি না আসা পর্যন্ত বের হবে না ভার্সিটি থেকে, ওকে? ওকে ওকে বাই। এক্সাম শেষ করে হল থেকে বের হলাম। আজকে এক্সামটা অনেক ভালো হয়েছে। তারপর সবার সাথে আড্ডা দিয়ে ভার্সিটির বাইরে এসে দাঁড়ালাম ওনার জন্য। কি রে, জিজু এখনো আসেনি? আচ্ছা, জিজু না আসা পর্যন্ত আমি এখানে থাকি। মম ড্যাড কালকে আসবে। ভাই আর ইউ শিওর যে তুই সব ম্যানেজ করে নিতে পারবি? বিলিভ করিস না আমাকে? তাহলে টেনশন ফ্রি থাক। আচ্ছা ভাই, আমি পানি খাবো, গলা শুকিয়ে গেছে। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। ওকে। আমি রোড পার হয়ে দোকান থেকে পানি নিয়ে দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা গাড়ি এসে তার মধ্যে থেকে কয়েকজন লোক নেমে থেকে জোর করে তুলে নিয়ে চলে গেল। সুগা তা দেখে এদিকে দৌড়ে আস্তে আস্তে গাড়িটা অনেক দূরে চলে গেল। তখনই জাঙ্কুক গাড়ি নিয়ে এসে হাজির হয়। কি সুগা, তোমার এই অবস্থা কেন? আর তে কোথায়? জিজুকে সমস্তটা বললাম। হোয়াট? তে? সুগার কথা শুনে জাঙ্কুকের তো পার নিচ থেকে একদম মাটি সরে গেছে। জিজু, আমার বোনের কিছু হবে না তো? না না না, তে কিছু হবে না। ওরা কারা ছিল আর কেনই বা তেকে কিডন্যাপ করলো ওরা? আমি হয়তো জানি। কি? সুগা, তুমি বাসায় চলে যাও। কিন্তু জিজু, আই সে গো। আর হ্যাঁ, তেল কিছু হবে না, কজ আমি হতে দিব না। ওর কিছু হলে আমি বাঁচবো না, আর তাই ওর কিছু হবে না, বুঝলে তুমি? জাঙ্কুক আর কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাগে জাঙ্কুকের মাথার রক্ত তুলে উঠেছে, চোখ দুটো অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে। রাগে ওর শরীর রীতিমতো কাঁপছে, চেহারা লাল হয়ে গিয়েছে। জাঙ্কুকের চিৎকারে কাই আর শুভ দৌড়ে এলো। স্যার, কি হয়েছে? এখনই খবর নেই তে কোথায় আছে আর কারা ওকে কিডন্যাপ করেছে। ম্যামকে কিডন্যাপ করেছে? যেই হোক না কেন, সে অনেক বড় ভুল করেছে। সে মাফিয়া জিয়ন জাঙ্কুকের ওয়াইফকে কিডন্যাপ করেছে। সে আমার কলিজাতে হাত দিয়েছে। আমরা এক্ষুনি খবর নিচ্ছি, আপনি হাইবার হবেন না। এক্ষুনি কমিশনারকে ফোন দে। জি স্যার, আমি দেখছি। বুগাম কোথায় আছে খবর নেই, আজকে ওই হারামজাদার খবর আছে। আমি আমার তে কিছু হতে দেব না। তে, তোমার কিছু হবে না, কিছু না। স্যার, মেয়েটা মনে হয় কিছু বলতে চাই, মুখের বাঁধনটা কি করলে দেব? খোল। গাড়িতে ওঠানোর সাথে সাথে ওরা আমার হাত পা চোখ মুখ বেঁধে নিয়েছে, এখনো খোলেনি। আমি কোথায় আছি? আমাকে এখানে কে এনেছে, কেন এনেছে কিছুই জানি না আমি। জাঙ্কুক, আপনি কোথায়? প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। ওদের দুইজনের মধ্যে একজন এসে তার মুখের বাঁধনটা খুলে দিল। কে আপনারা? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে চিনতে পারছিস না? কে আপনি? ওই যা, ওর চোখের বাঁধনটা খুলে দে। জি স্যার। আরেকজন এসে তের চোখের বাঁধনটা খুলে দিল। তের চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার জন্য তে মোটে প্রস্তুত ছিল না। আপনি? স্যার, বুগামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি না শব্দটা একদম শুনতে চাই না। স্যার স্যার, আপনি শান্ত হন, আমি আবার খোঁজ নিচ্ছি। ফাস্ট। স্যার আই এম এ মেসেজেন। ওকে বল, আমি এখন বিজি আছি, তাই মিট করতে পারবো না। তা কি নিয়ে বিজি আছো তুমি জাঙ্কুক? একি তুমি ভেতরে এসেছো কেন? ওহ কাম অন জাঙ্কুক, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে আসিনি। লিসেন, আর ইউ রাইট নাও আই এম ভেরি বিজি, সো গেট আউট ফ্রম হিয়ার। টেনশনে আছো বুঝি? হাউ ডু ইউ নো? উই নো এভরিথিং। মানে কি জানো তোমরা? এই যে তোমার সো গুড লাভলি ওয়াইফ এখন বুগামের কাছে। তুমি কি করে জানলে? কজ আমরাই তো সরেছি তোমার ওয়াইফকে। মিস্টার লে বলেই জাঙ্কুক লের গলাটা চেপে
বলছি তে কোথায় বলো। দেখ তুমি যাও, আমি দেখছি ওকে। ওকে, বাই গাইস, এনজয় বলে ওখান থেকে বেরিয়ে গেলাম। আয়ু লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, তে কোথায়? তে বোগামের সাথে। আর বোগাম তোমার বউয়ের সাথে এক রাত কাটাতে চায়, তোমার বউকে তার বেড পার্টনার বানাতে চায়। আয়ু ওর গায়ে যদি একটা টোকাও লাগে তাহলে আমি নিজেও জানি না আমি কি করব। কেন জাঙ্কুক, কেন কেন তুমি এরকম করো? আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি বোঝো না? তোমার ভালোবাসা বুঝতে চাই না আমি আয়ু, আমি শুধু তেকেই ভালোবাসি। তে 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 আর শুধু তে, এই নামটা আমার জাস্ট সহ্য হয় না। ওই মেয়েটা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ও যদি তোমার লাইফে না আসতো তাহলে তুমি আমার হতে। আমি ওই তেকে একদম ছাড়বো না আমি তেকে। আয়ু ইউ আর মেন্টালি সিক, তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার। ইয়েস আই অ্যাম সিক, আমি পাগল জাঙ্কুক, আমি পাগল। আমি তোমার ভালোবাসার জন্য পাগল, তোমাকে নিজের করে পাওয়ার জন্য পাগল। এখন একমাত্র আয়ুই পারে তে কোথায় আছে সেটা বলতে। হে আল্লাহ, আমার তে যেন ঠিক থাকে। আয়ুর কাছ থেকে যেভাবেই হোক তে কোথায় সেটা আমার জানতেই হবে। তারপর ওই বুকামের বাচ্চাকে আমি দেখে নিব। কি হলো জাঙ্কুক, তুমি চুপ হয়ে আছো কেন? আয়ু তুমি আমার কথা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ হ্যাঁ জাঙ্কুক, আমিও তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু একটা শর্তে। আমি তোমার সব শর্তে রাজি। তুমি বলো কি শর্ত? শুধু এতটুকুই বলো যে বোকাম এখন কোথায়। তুমি আমাকে এতটাই বোকা পেয়েছো জাঙ্কুক যে তুমি আমার কাছে জানতে চাইলে যে বোকাম কোথায়, তারপর আমি বলে দেব, তারপর তুমি সেখানে গিয়ে তেকে নিয়ে আসবে তাই না? নাথিং লাইক দ্যাট আয়ু, আমি শুধু জানতে চেয়েছি কজ বোকাম আমার অনেক বড় একটা ক্ষতি করেছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রমিস? প্রমিস। না, তার আগে আমার একটা শর্ত আছে। ওহ গড, প্লিজ তুমি দেখো তে যেন কিছু না হয়। কি শর্ত? কিস করো আমাকে। আইয়ু হ্যাঁ, কিস করো আমাকে। না, ওকে কিছু বলে আমার আর লাভ নেই। ওর শর্তে রাজি না হলে আমি জানতে পারবো না তে কোথায়। কি হলো, করো। করছি। আই এম সরি তে, তোমাকে বাঁচানোর জন্য আমার এটা করতেই হচ্ছে। জাঙ্কুক আয়ুকে নিজের সাথে মিশিয়ে নিয়ে আয়ুকে কিস করতে লাগলো। বোগাম আপনি? হ্যাঁ, ওই দিন তো বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে কি বাঁচবে তোকে? আপনি আমার কিছু করতে পারবেন না। জাঙ্কুক আমাকে প্রমিস করেছে ও থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তোকে জাঙ্কুক বাঁচাবে? ও তো এখন আয়ুর সাথে বিজি, তাই তোর কথা ও ভুলেই গিয়েছে। আয়ুর সাথে বিজি মানে? হ্যাঁ, দেখবি ও আয়ুর সাথে এখন কি করছে। না, আমার জাঙ্কুক আয়ুর সাথে নয়। ও আমাকে না পেয়ে এখন আমাকে খুঁজছে, আমি জানি। আমি ভিডিওটা দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি কান্না করা ভুলে গিয়েছি। এই ভিডিও দেখে আমি বিশ্বাস করতে পারছি না আমার জাঙ্কুক আয়ুকে কিস করছে। এটাও কি সম্ভব? জাঙ্কুক তার মানে আমাকে এতদিন ধোঁকা দিয়ে। আসলে আয়ুর বাবা যখন ওখান থেকে বেরিয়ে বেরিয়েছিল তখন নিজের কোটটা ওখানে গিয়ে ইচ্ছে করে ফেলে এসেছিলেন। ওনার কোটের পকেটে পেন ক্যামেরা লাগানো ছিল, যার ফলে জাঙ্কুক আর আয়ুর সাথে যা যা করছিল সব ভিডিও হচ্ছে, আর সেই ভিডিওই বোগামের ফোনে কানেক্ট করা ছিল। কি রে, এবার হলো বিশ্বাস? জাঙ্কুক এটা করতে পারে না। এইটাই সত্যি। আমার বিশ্বাস নেই। এভাবে কেন ছেড়ে মিলে খেললেন আপনি জাঙ্কুক? আপনাকে আমি কি কম ভালোবেসেছিলাম? এবার নিশ্চয়ই আমার সাথে বেড পার্টনার হতে তোর কোনো সমস্যা নেই। জাঙ্কুক আমাকে ধোঁকা দিয়েছে, বলেছে আমি তোর সাথে তোর বেড পার্টনার হওয়ার জন্য রাজি হয়ে যাব। এটা ভাবতে কি কই তুই? আমার নিজের একটা সম্মান আছে, সেই সম্মানকে আমি এভাবে বিসর্জন দিতে পারি না। একজন মেয়ের কাছে তার সম্মান, তার ইজ্জত ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা তোর মতো জানোয়াররা বুঝবে না। রাগে বসে ওকে আরো একটা থাপ্পড় দিয়ে দিলাম। এখন যত ইচ্ছে নিজের ইজ্জতের বড়াই কর। আজ রাতের পর থেকে তুই আর তোর ইজ্জতের বড়াই করতে পারবি না। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাকে ভালোবাসতাম সে আমাকে ঠকালো, আর এখন কি নিজের সম্মানটুকু আমাকে বিসর্জন দিতে হবে? না, কখনো না। দরকার পড়লে আমি মরে যাবো, তাও নিজের সম্মানের একটা দাগও লাগতে দিব না। গেট রেডি ফর টুনাইট সুইটহার্ট বলে ওকে রেখে রুমের গেট লক করে বেরিয়ে গেলাম। আল্লাহ প্লিজ প্লিজ বাঁচাও আমাকে। কেন করলেন জাঙ্কুক আমার সাথে এমন? আয়ুকে অনেকক্ষণ ধরে কিস করে ছেড়ে দিল জাঙ্কুক। এখন বলো আয়ু বোগাম কোথায়? ও
ওয়াও জাঙ্কুক, কিসটা দারুণ ছিল। আচ্ছা আচ্ছা বলছি বলে আয়ু জাঙ্কুককে অ্যাড্রেসটা দিয়ে দিল। কাই, সুহু, ইয়েস স্যার। এই মেয়েকে এখনই মেন্টাল হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। এসব কি বলছো জাঙ্কুক? তোর মতো একটা সাইকো মেয়েকে বাইরে ছেড়ে রাখার কোনো মানেই হয় না, বুঝলি? আর তুই কোথায় আছে জানতে পেরে গিয়েছি, তাড়াতাড়ি গাড়ি বের করো। ওকে স্যার। জাঙ্কুক, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে ভালোবাসবে। তোর মতো একটা পাগলকে করা প্রমিস আমি রাখতে পারবো না। জাঙ্কুক, ইউ কান্ট ডু দিস টু মি। ইয়েস আই ক্যান। এই বলে জাঙ্কুক আয়ুকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক আর জাঙ্কুকের লোকেরা তেকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। এদিকে তে ওর হাতে পায়ে বাঁধন করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তে খেয়াল করলো পাশে কতগুলো কাঁচ পড়ে আছে। ও কোনোভাবে গড়িয়ে ওদিকে গেল। তারপর একটা কাঁচের টুকরো নিয়ে পেছন দিয়ে হাতে নিল। কাঁচটা অতিরিক্ত ধারালো হয়, এই ধরার সাথে সাথে ওর হাতে তালুটা কিছুটা কেটে গেল, কিন্তু ওর ব্যথা লাগলো না, কারণ ওর চোখের সামনে এখন জাঙ্কুক আর আয়ের যে ভিডিওটা ভাসছে, সেই ভিডিওটা দেখার পর ওর বুকে কেমন যেন করছে, চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। সেই ব্যথার সামনে এই ব্যথা কিছুই না। ওর হাতের দড়িটা কাঁচের টুকরো দিয়ে তাড়াতাড়ি কাটতে লাগে। হাতের দড়িটা কাটতে যে নিজের হাত কত জায়গায় কেটে ফেলেছে তাতে ওর কোনো হোশ নেই। অবশেষে অনেক কষ্টে হাতের দড়িটা কাটতে পড়লো। তাড়াতাড়ি করে হাতের দড়িটা খুলে পায়ের দড়িটাও খুলে ফেললো। তারপর উঠে দাঁড়িয়ে বের হওয়ার পথ খুঁজতে লাগে। দরজাটা বাইরের দিক থেকে লক করা, তাই বের হতে পারছে না, আর অন্য কোনো রাস্তাও নেই বের হওয়ার। এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না। হঠাৎ করে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। আওয়াজটা এদিকেই আসছে, তার মানে কেউ একজন রুমে আসছে ভাবলো। তাড়াতাড়ি করে আশেপাশে কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো সে। খুঁজে খুঁজে একটা রড পেল। রডটা হাতে নিয়ে দরজার পাশে লুকিয়ে পড়লো। কেউ একজন গেটটা খুলে ভিতরে ঢোকে। দেখতে লাগে লোকটা আসলে কি। বোকাম হলে আজকে ওকে রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবে ভেবে রেখেছিল। দেখলো লোকটা আসলেই বোকাম। বোকাম ভেতরে ঢুকে তেকে দেখতে না পেয়ে যেই চিৎকার দেওয়ার জন্য সামনে করলো, তখন বোকামের কপালে রড দিয়ে আঘাত করে, কিন্তু একটু হালকাভাবে আঘাত করেছিল, যার ফলে বোকামের তেমন কিছু হয়নি, জাস্ট কপালটা একটু কেটে গিয়েছে। বোকাম এখনো ঠিক আছে দেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু ও কোথায় এসেছে বুঝতে পারছে না, আর এখান থেকে বের হবে বা কি করে সেটা বুঝতে পারছে না। যেদিকেই তাকাচ্ছে সব থেকে বড় বড় কিসব বক্সে ভরা। ও বুঝতে পারছে এটা কোনো একটা গোডাউন, আর ওকে আটকে রেখেছিল গোডাউনের স্টোর রুমে। পেছন দিক থেকে কারো আসার আওয়াজ শুনে তাড়াতাড়ি পাশে কতগুলো বক্সের পেছনে লুকিয়ে পড়লো। কতগুলো লোক যে দেখে করছে সেটাতে খুব ভালো করে বুঝতে পারছে। ওরা ওখান থেকে চলে যেতে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগে। কিছুটা সামনে যেতে দেখি বোকাম রাগান্বিত হয়ে কার সাথে ফোনে কথা বলছে। লুকিয়ে ওদের কথা শুনতে লাগে। তোমার মেয়েকে একটা সামান্য কাজ দিয়েছিলাম, সেটা করতে পারলো না। জাঙ্কুককে ওর ফাঁদে আটকে রাখতে বলেছিলাম, কিন্তু ও ফাঁদে আটকে তো রেখেছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো প্ল্যানটা বরবাদ করে দিল। ওকে বলতে বলেছিল যে আমি কোথায় আছি। জাঙ্কুক ওর কাছ থেকে কথা নেওয়ার জন্য চাল ছেড়েছিল, এটাও বোঝেনি ও কি ছোট বাচ্চা নাকি। আর এদিকে আছে ওকে জাঙ্কুক আর আয়ুর কিসিং ভিডিওটা দেখলাম, কিন্তু ও ভিডিওটাই বিলিভ করতে চাইছে না। বাট তারপরে ওর মনে কিছু একটা হলেও এফেক্ট পড়েছে ভিডিওটাতে। ও তো আর জানে না জাঙ্কুক আয়ুর পেট থেকে খবর বার করার জন্য আয়ুকে বাধ্য হয়েছে কিস করতে। না আর যাই হোক এখান থেকে বের হতে পারবে না। ও এখন কোথায় আছে সেটাই জানে না ও। না তুমি টেনশন নিও না, আমি ওকে খুঁজছি আর এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমার জাঙ্কুকের কোনো দোষ নেই, ও আমার জন্য এটা করতে বাধ্য হয়েছিল, আর আমি জাঙ্কুকে ভুল বুঝেছিলাম। কি করে পারলাম আমি জাঙ্কুকে ভুল বুঝতে? পায়ে একটা বক্সের সাথে দিয়ে গিয়ে সব বক্সগুলো একসাথে নিচে পড়ে যায়। বোকাম চমকে পিছন দিকে ঘুরলো, দেখি তাড়াতাড়ি ফোনটা রেখে ধরতে যায় বোকাম। পালাতে চেয়েও পালাতে পারলো না, তার আগেই বোকাম থেকে ধরে ফেলেছে। তোর সাহস কি করে হলো এখান থেকে পালানোর কথা ভাবার? আপনি আমাকে মিথ্যা বলেছেন তখন জাঙ্কুক আর আয়ের ব্যাপারে, তা আমি শুনে ফেলেছি। আপনি এতটা নিজে কি করে আনতে পারলেন? ও তাহলে সব শুনেই ফেলেছিস, তা ভালোই হয়েছে। দেখ সেসব কথা বাদ দে, তোর হাজবেন্ড জেনে গিয়েছে যে আমরা এখানে আছি, তাই আমাদের এখান থেকে এখনই বের হতে হবে। তোকে আজকে রাতে কিছু করতে পারলাম না, কিন্তু কাল তোর নিস্তার নেই। আমার কিছু হলে জাঙ্কুক তোকে ছাড়বে না। দেখা যাবে জাঙ্কুক আমার কি করতে পারে। বোকাম তেকে টেনে নিয়ে গেল। বোকাম গাড়িতে তেকে রেখে দিয়ে ডিকি লক করে দিল। বোকাম বারবার ডিকি ধাক্কাচ্ছে।
কিন্তু লাভ হচ্ছে না। কিছু দূর আসতেই বোগাম গাড়ি ব্রেক করলো। বোগাম এখন অনেকটা ভয় আছে, এইভাবে তীরে এসে দৌড়ে ডুবে যাবে ও ভাবতেও পারেনি। বোগামের ঠিক সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর ওর লোকেরা। বোগাম তো জাঙ্কুকের দিকে তাকিয়ে আরো চুপসে আছে। জাঙ্কুক পুরোপুরি হিংস্র লাগছে, চোখ মুখ লাল হয়ে আছে অসম্ভব রাগের জন্য। কাই এসে বোগামের কলার ধরে ওকে গাড়ি থেকে টেনে বার করে। বোগাম এসে জাঙ্কুককে উড়াধুরা মারতে লাগে। হঠাৎ জাঙ্কুক খেয়াল করলো তে গাড়িতে নেই। বল তে কোথায়, না হলে তোকে আজকে মেরেই ফেলবো আমি। তেকে আর কখনো পাবি না, কারণ আমি ওকে মেরে দিয়েছি। বোগাম! জাঙ্কুক জোরে চিৎকার করে বোগামকে আবার মারতে লাগলো। স্যার স্যার শান্ত হন, অনেক মেরেছেন ওকে, আর একটু হলে তো মরেই যাবে, আর মরলে ম্যামকে খুঁজবো কোথায় স্যার, তাই একটু শান্ত হন। হঠাৎ জাঙ্কুক খেয়াল করলো কোথা থেকে যেন একটা আওয়াজ আসছে। মনে হচ্ছিল কেউ কিছু বাড়ি দিচ্ছিল বারবার। জাঙ্কুক ভালোভাবে খেয়াল করে দেখলো বোগামের গাড়ির ডেস্ক থেকে আসছে এই আওয়াজটা। জাঙ্কুক বোগামের গাড়ির চাবি নিয়ে ওর ডেস্কটা খুললো। এরপর যখন আস্তে আস্তে ডেস্কটা খুললো তখন জাঙ্কুকের আত্মায় যেন পানি আসলো। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে ডেস্ক থেকে বের করলো। তে কাঁদতে কাঁদতে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, আর জাঙ্কুকও তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওনাকে দেখা মাত্র ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবেছিলাম আমি আর কখনো ওনাকে দেখতে পারবো না। জাঙ্কুক তেকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। তারপর তে মাথায় আসা মুখে চুমু দিতে লাগে। তারপর জাঙ্কুক তেকে উঠিয়ে দাঁড় করায় আর বোগামের কাছে এগিয়ে নিয়ে গেল। বিশ্বাস কর বোগাম, আজকে যদি তের কিছু হয়ে যেত তাহলে আমি এই পৃথিবী ধ্বংস করে দিতাম, কিন্তু উপরওয়ালার রহমতে আমার তের কিছু হয়নি। কিন্তু আমি তো তোকে ছেড়ে দিতে পারবো না। তুই আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, আর তাই তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। নিচ থেকে উঠে দাঁড়ালাম আর হাততালি দিতে লাগলাম। বাহ বাহ বাহ, কি প্রেম দুজনের মধ্যে, কিন্তু আমিও যে এত সহজে মার মানবো না। বোগাম জাঙ্কুক আর তের চারপাশে হাঁটছে আর বলছে কথাগুলো। তুই আর চাইলেও কিছু করতে পারবি না, তাই নাকি? বলে এক চান্সে তের হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম আর পেছন দিক থেকে গান বের করে আমি মাথায় ধরলাম। আজ তোর তের এই পৃথিবীতে শেষ দিন, শেষবারের মতো হলে ওকে দেখে নে জাঙ্কুক। বোগাম, ভুলেও এই কাজটা করিস না। আমি মরলে মরবো, কিন্তু তার আগে ওকে মারবো। জাঙ্কুক বোগামের দিকে গান ধরে বলল, বোগাম ছাড় ওকে, না হলে কিন্তু আমি তোকে শুট করে দিব। তেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে ওর মাথায় গান ধরলাম। নিচে পড়ার সাথে সাথে আমার কাটা হাতে চাপ লাগলো। দেখ বোগাম, তোর শত্রুতা আমার সাথে, তাহলে কেন শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছিস? কারণ ও কষ্ট পেলে তুইও কষ্ট পাবি, তাই। জাঙ্কুক বোগামকে লক্ষ্য করতে লাগলো। বোগামের নজর একটু এদিক ওদিক হলে জাঙ্কুক বোগামকে শুট করবে। তোর কথাই সত্যি হলো, তোর জাঙ্কুক আমাকে মারার জন্য এসেছে। হঠাৎই দেখলো বোগাম তের দিকে তাকিয়ে আছে, তাই জাঙ্কুক আর কোনো সময় নষ্ট না করে ওকে শুট করে দিল। শুট করার আওয়াজ শুনি ভুলে আমার হাতের গানে ট্রিগারও চাপ লাগলো। জাঙ্কুকের বুলেট একদম বোগামের মাথা দিয়ে ঢুকে গেল, আর বোগাম সোজা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর বোগামের বুলেটটা তের কাঁধে ছুঁয়ে বেরিয়ে গেল। জাঙ্কুক দ্রুত তেকে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল এবং ডক্টর এসে তেকে ওটিতে নিয়ে গেল। জাঙ্কুক বাইরে চুপচাপ বসে আছে। আজ নিজেকে শেষ করে ফেলতে মন চাচ্ছে ওর। ও তো তের কোনো ক্ষতি করতে চায়নি, তেকে বাঁচাতে এসেছিল। ওর সাথে থাকার পর থেকে একটা না একটা কষ্ট পেয়ে যাচ্ছে, তাই ঠিক করলো তের ঠিক হলে নিজের থেকে ওকে ছেড়ে দেবে, কারণ ও চায় না ওর জন্য তে কোনো কষ্ট পাক। এইসব ভাবছিল জাঙ্কুক, তখনই ওটি লাইট অফ হয়ে গেল আর ডাক্তার বেরিয়ে এলো। তে কেমন আছে? সি ইজ আউট অফ ডেঞ্জার, বাট প্রপার 1 মাস ওকে রেস্টে থাকতে হবে। ডক্টর চলে গেল। জাঙ্কুক কেবিনের বাইরে বসে দরজার গ্লাস দিয়ে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এইসবই ভাবছে জাঙ্কুক। 1 সপ্তাহ পর তেকে রিলিজ করে দেওয়া হলো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে তের সব রকম খেয়াল রেখেছে জাঙ্কুক। তের সামান্যতম অযত্ন হতে দেয়নি জাঙ্কুক। এর মধ্যে সুগা, জিমিন, জে হোপ, লিজা, ন্যান্সি, বিয়ংহো সবাই এসে তেকে দেখে গিয়েছে অনেকবার। তের মম ড্যাডও মেনে নিয়েছে ওদের বিয়েটা, আর ওনারাও এসে দেখে গিয়েছে তে আর জাঙ্কুককে। এই 1 মাস জাঙ্কুক তের সাথে তেমন একটা কথা বলেনি, এই জিনিসটা তে লক্ষ্য করেছে। তাই ও ভেবেছে কিছুদিনের মধ্যে জাঙ্কুকের সাথে এই ব্যাপারে কথা বলবে। আজকে তে একা একা বসেছিল, ঠিক তখনই তের ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে জিমিন ফোন করেছে, তাই রিসিভ করলো।
বল। কি রে, তোর কি মুড অফ? না, তুই বল কি হয়েছে। আসলে ভাবছি আজকে কাজটা করেই ফেলি। আচ্ছা। বলে জিমিন ফোন কেটে দিল। আজ প্রায় 2 মাস হয়ে গেল জিমিনের সাথে কথা বলি না ঠিক মতো। ও কি করে আমার থেকে লুকাতে পারলো এত বড় সত্যিটা? আমি ওকে এত ভালোবাসি, এত বিশ্বাস করেছি, কিন্তু ও হয়তো আমাকে ঠিক মতো বিশ্বাস করে উঠতে পারেনি। বড় করে একটা নিঃশ্বাস নিলাম। ও যে পর্যন্ত না আমার সাথে এসে সরি বলছে, আমি ওর সাথে কথা বলবো না। কফি শপে বসে কফি খাচ্ছিলাম আর এগুলো ভাবছিলাম, তখনই একজন বোরখা পরা আর মেকআপ পরা মেয়ে, চোখ মুখ ঢাকা একটি মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। জি, কিছু বলবেন? বলতে না বলতেই মেয়েটি আমাকে গান ধরে দাঁড়ালো। আরে আরে আপনি কি করছেন? চাপ, আমার সাথে চলুন। মানেটা কি? আমি কেন আপনার সাথে যাব? আপনাকে আসতে বলছি, আপনি আসবেন, না হয়তো আমি আপনাকে এখানেই শুট করে দেব। কিন্তু আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কি করেছি আপনাকে? আমি কিন্তু আমার ধৈর্য হারিয়ে ফেলছি। এবার বলুন, আপনি আমার সাথে আসবেন নাকি আমি আপনাকে শুট করে দেব? কিন্তু আমাকে নিয়ে কোথায় যাবেন সেটা তো আগে বলুন। চলুন বলছি আমার সাথে। যাচ্ছি, চলুন চলুন। মেয়েটা শোভাকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। উঠুন গাড়িতে। চুপচাপ উঠে বসলাম। গাড়িটি নিজের আপন গতিতে চলতে লাগে। মেয়েটি এখনো শোভার মাথায় গান ধরে আছে। কখনো ভাবতে পারিনি একটা মেয়ে আমাকে কিডন্যাপ করবে, তাও আবার এইভাবে। হঠাৎ মেয়েটা আমাকে ডাকে। জি। আপনি কি বয়া নাকি? না মানে? এমন গাড়ি থেকে কোথায় কোথায় ধমক দিচ্ছেন কেন? চুপচাপ সামনে হাঁটুন। সামনে তাকে দেখি কাজী অফিস। এই আমরা এখানে এসেছি কেন? ভেতরে চলুন বলছি। আপনি আমার কাছে সত্যি কি চান বলুন তো? আপনি ভেতরে ঢুকবেন নাকি আমি আপনাকে শুট করে দিব? করেন শুট আমাকে। এটা গানটা সুগার মাথা থেকে সরিয়ে একটা খালি পাশে শুট করলো। আমি তো ভেবেছিলাম মেয়েটা জাস্ট ফান করে বলছে, বাট ও তো সিরিয়াস। এই না না, চলুন চলুন, ভেতরে যাচ্ছি। গুড, চলুন ফাস্ট। মেয়েটির সাথে কাজী অফিসে ঢুকে পড়লাম। একটা রুমে এসে মেয়েটি আমাকে চেয়ারে বসতে বলল, আমিও চুপচাপ বসে পড়লাম। তারপর মেয়েটি আমার দিকে একটা কাগজ রেখে দিল। এটা কি? ম্যারেজ পেপার। মানে? মানে আপনি আমাকে বিয়ে করছেন? বিয়ের কথা শুনে আমি পুরো খাওয়া হয়ে গেলাম। সরি, আমি বিয়ে করতে পারবো না। হেই মিস্টার, আপনার কি নিজের জীবনের প্রতি মায়া নেই? না নেই, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। সেই মেয়েটার নাম কি জিমিন? আপনি কি করে জানলেন? কারণ আপনার ভালোবাসা এখন আমার হাতে বন্দি। তাই তাকে যদি বাঁচাতে চান তাহলে সুন্দর মতো এখানে সাইন করে দিন। মানে জিমিন কোথায়? কোথায় আমার জিমিন? চেঁচামেচি করবেন না, আপনার জিমিনের মাথায়ও এখন গান ফিট করা আছে। তাই আপনি যদি আমাকে এখন বিয়ে না করেন তাহলে আপনার ভালোবাসার মানুষের জীবন নিতে আমার লোকেদের 1 সেকেন্ডও সময় লাগবে। জি হ্যাঁ, যেহেতু আপনি সাইন করবেন না তাহলে আপনার জিমিনের জীবনটাই না হয় নেই। আমি জাস্ট ওয়েট, আমি আমার লোকদের ফোন করছি। না 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 না, আমি সাইন করছি। তবু প্লিজ আপনি কিছু করবেন না। গুড বয় বলে মেয়েটাও সাইন করে দিল। আমি ভাবতে পারিনি যে আমার বিয়েটা এইভাবে হয়ে যাবে। আমি এখন বিবাহিত, কার সাথে বিয়ে হয়েছে, তার কি নাম, সে দেখতে কেমন, কিছুই জানি না আমি। এখন আমি জিমিনকে কি বলবো? আমার জিমিনকে আমি কি জবাব দেব? ভাবতে না ভাবতেই দেখি আমি বাড়ির সামনে চলে এসেছি। এই চুপচাপ আমি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলাম। কি হয়েছে সুগা? নাথিং মম, আই এম টায়ার্ড। ওপরে যাচ্ছি, একটু রেস্ট নেব। উপরে গিয়ে বেডে শুতেই জিমিনের মুখটা ভেসে উঠলো সামনে। চোখ দুটো ঘোলা হয়ে আসছে মনে হচ্ছে। আমি আজকে জিমিনকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো। ভাবতে না ভাবতেই চোখের পলকে জলগুলো গাল বেয়ে পড়তে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি টেপ। তাই চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো ভাই, তুই ঠিক আছিস? তোর গলা এত লাগছে কেন? না রে, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? ভাই, আমার রুমে যে দেখ, আমার আলমারিতে একটা সুটকেস আছে, ওর মধ্যে আমার অনেক জরুরি জিনিসপত্র আছে। তাই ওটা যদি এখন একটু দিয়ে যেত তাহলে ভালো হতো। এত রাতে এক্ষুনি লাগবে? আচ্ছা, আসছি। ওকে ভাই, বাই। কি করেছিস আমাদের বললি না যে? তোমরা কি করে জানলে?
বিয়ে করবি ভালো কথা, একবার বললে কি এমন হতো? থাক থাক, আর কথা বলতে হবে না। যা, তোর বউ এসেছে। বউ? কোথায় বউ? তের রুমে দিয়ে এসেছি। যা। তের রুমে কেন? তোর রুম এখন পরিষ্কার করতে অনেক সময় লাগতো তাই। বাট মম, আমাকে আর কিছু বলার সুযোগটাই দেওয়া হলো না। ওনারা আমাকে তের রুমে ঠেলে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকে দেখি একটি মেয়ে উইন্ডো সাইডে বসে আছে। পেছন থেকে ওর চেহারা একদম দেখা যাচ্ছে না। আমার হার্টবিট কেন জানি ফাস্ট হয়ে গেল। এই যে শুনছেন? না, আমি তো বয়রা, তাই কানে শুনি না। দেখুন আপনি কে, আপনার নাম কি, আপনি দেখতে কেমন, আপনার পরিচয় কি, এইসব কিছু আমি জানি না। আর আপনি কেন আমার সাথে এমনটা করলেন তাও জানি না। এবার কি আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কেন আমার সাথে এত বড় ক্ষতিটা করলেন, আর কেন আমার গলায় এভাবে ঝুলে পড়লেন? ওই কি বলি তুই? আমি তোর গলায় ঝুলে পড়ছি? তুই আমাকে চিনিস না? আমি তোর ক্ষতি করছি? আমি দেখতে কেমন জানিস না? আমার পরিচয় কি সেটাও জানিস না? ঠিক আছে, যা, কালকেই তোকে ডিভোর্স দিয়ে দেব। জিমিন? হ্যাঁ আমি। কেন, তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলি? না মানে আমি মানে আসলে না মানে কি মানে করছিস? হ্যাঁ, তো তোমার সাথে আমার বিয়েটা হয়েছে? তো আর কার সাহস আছে তোকে বিয়ে করার? তাহলে ওই মেয়ে? ওইটাই আমি ছিলাম। আর জিমিনকে কিডন্যাপ করা ওইগুলো সবের প্ল্যান ছিল আমার আর তের প্ল্যান। কি? জি, আই এম আ লেডি মাফিয়া। ওকে, তোমার মাফিয়াগিরি আমি বের করছি। তোমার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তুমি জানো? ওর চোখে আমি কিছু হারানোর ভয় স্পষ্ট দেখতে পাচ্ছি। সুগা, আমি তো তুমি তো কি কি বলো? আই এম সরি সুগা। জাস্ট শাট আপ জিমিন। তুমি জানো আমি ওই পেপারে সাইন করেছিলাম তখন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল, বোঝো তুমি জিনিসটা? ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার লাইফে সবকিছু ফান, কোনো কিছুই তুমি সিরিয়াসলি ভাবে নাও না আজ পর্যন্ত। এই বিয়েটা কি ফান হিসেবে করছো? আমি ভাবতেও পারিনি যে সুগা এই বিয়েটাকে ফানের নাম দিবে। আমি অলওয়েজ ফান করি, ঠিক আছে, তাই বলে বিয়েটাকেও কি এভাবেই নেবে? ওকে, আই এম সরি সুগা, আমার ভুল হয়ে গিয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এই বিয়ের ব্যাপারে কেউ জানে না, শুধু তোমার ফ্যামিলি আর আমার ভাইয়া ছাড়া, তাই তোমার ফিউচারে আশা করি কোনো প্রবলেম হবে না। এই বিয়েটাকে একটা দুঃস্বপ্ন ভেবে লাইফে মুভ অন করো। বাই, আর কখনো তোমাকে জানাবো না। জিমিন কথাগুলো বলছিল এবং তার চোখে জল করে পানি পড়ছিল। বলেই জিমিন চলে যেতে নিলেই হঠাৎ করে সুগা জিমিনকে টান দিয়ে তার বুকের সাথে লাগিয়ে ফেলে। জিমিনও সুগাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তো রাগের মাথায় কথাটা বলেছি জিমিন, তাই বলে সত্যি তুমি চলে যাবে? আই লাভ ইউ জিমিন, আই এম সরি। আই লাভ ইউ টু সুগা। এই ওয়েট, তার মানে আজকে আমাদের বাসর রাত? যা ভাবছো ভুলে যাও, একদম ওসব কথা মাথায়ও আনবে না। বললেই হলো নাকি? আমার বউ বলে কথা, তোমাকে তো আজ রাতে ছাড়ছি না। সুগা একদম না, তুমি আমার কাছে একদম আসবে না। ও পেছতে পেছতে একেবারে দেওয়ালের সাথে লেগে দাঁড়ালো। আমিও ওর সাথে লেগে দাঁড়ালাম। আজকে তো বাসর করেই ছাড়বো। তুমি ভুলে যেও না আমি কিন্তু একজন মাফিয়ার বোন। তুমি ভুলে যেও না যে তোমার ওই মাফিয়া ভাই এখনো আমার বোনের জামাই। সুগা প্লিজ। কিন্তু কে শুনে কার কথা? ও ঠোঁট নিজের ঠোঁটে আঁকড়ে ধরলাম। কখন থেকে একা একা রুমে বসে আছি, জাঙ্কুকের আসার কোনো খবর নেই। উনি ওই দিনের পর থেকে আমার সাথে ভালো মতো কথা বলে না। আজ বেশ কিছুদিন ধরে উনি বাসাও ঠিক মতো আসে না। রাতে 2-3টার দিকে বাসায় আসে আর সকাল 6-7টার দিকে বেরিয়ে যায়। আচ্ছা, উনি কি আমাকে ইগনোর করতে চাইছেন? কিন্তু উনি তো আমাকে ভালোবাসে, তাহলে উনি কেন আমাকে ইগনোর করবে? না, আজ ওনার সাথে কথা বলতেই হবে। কিন্তু উনি কখন আসবে? অলরেডি 3টা বেজে গেছে। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ পেলাম, তার মানে উনি চলে এসেছেন। দেখলাম উনি রুমে ঢুকলেন। সামনে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। একি তুমি এখনো ঘুমাওনি কেন? আপনার এত রাত হলো কেন? কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা দাঁড়ান, আমি আপনার টাওয়ারে নিচ্ছি, জামা কাপড় বের করে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজের জিনিস নিজে বের করে নিতে পারবো। বলে জাঙ্কুক টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তোমার সাথে এমন কেন করছি? কি করেছি আমি? আমি চাই না তে আমার জন্য তুমি আর কোনো কষ্ট পাও, তাই তুমি আমার থেকে যতটা দূরে থাকবে ততটাই তোমার জন্য মঙ্গলজনক। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে তের মন খারাপ করে বসে আছে, হয়তো জাঙ্কুকের ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। জাঙ্কুক আর কিছু না বলে সে শুয়ে পড়ল। আপনি খাবেন না? বাইরে থেকে খেয়ে এসেছি। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি কি কিছু ভুল করেছি? যদি আমি কোনো
এরকম ভুল করে থাকি তাহলে আমাকে তার জন্য মারুন দেখুন, তারপর প্লিজ আমাকে এভাবে ইগনোর করবেন না। আপনার এই ধরনের ব্যবহার আমি নিতে পারছি না, প্লিজ কিছু তো বলুন। দেখলাম উনি ঘুমিয়ে গিয়েছে, তাই নিজেকে আর আটকাতে পারলাম না, দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার অন করে কান্না করতে লাগলাম। জাঙ্কুক চোখ বন্ধ করে কথাগুলো শুনছিল। তের কথাগুলো শুনে জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু তারপরেও জাঙ্কুকের কিছুই করার নেই। হঠাৎই জাঙ্কুক শাওয়ারের আওয়াজ পেল, পাশে তাকিয়ে দেখলো তে নেই। তার মানে কি ও এখন শাওয়ার নিচ্ছে? কিন্তু এখন এই সময় কেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো তে বের হচ্ছে না। তখনই জাঙ্কুক গিয়ে তেকে ডাকতে লাগলো, তে তে। ওয়াশরুম থেকে বের হতেই জাঙ্কুক তের দিকে তাকাতেই ওর বুকের বাঁ পাশটা কেন যেন মোচড় দিয়ে উঠলো। তের চোখ মুখ লাল এবং ফুলেও আছে, তার মানে তে এতক্ষণ শাওয়ারে বসে বসে কান্না করছিল। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে আবার ওয়াশরুমে ঢুকে পড়লো। তার মানে কি ও আমাকে ইগনোর করতে চাইছে? এসব ভাবতে ভাবতে জাঙ্কুক শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। সকালে রুমের গেট লাগানোর শব্দে জাঙ্কুকের ঘুমটা ভেঙে গেল। জাঙ্কুক দেখলো কে যেন গেট লাগিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক পাশে তাকিয়ে দেখে তে নেই। বাইরে থেকে গাড়ি বের হয়ে যাওয়ার আওয়াজ পেল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে জাঙ্কুক নিচে গিয়ে খোঁজ নিয়ে শুনতে পেল যে তে ভার্সিটিতে চলে গেছে। এরপর জাঙ্কুক আর কিছু না বলে রুমে চলে আসলো। উনি যেটা আমাকে ইগনোর করতে চাইছেন তাহলে আমি আর ওনাকে ডিস্টার্ব করবো না। জাঙ্কুকের কাছে এগুলো আর সহ্য হচ্ছিল না। তে ওকে অ্যাভয়েড তো করছিলই, সাথে এই 1 সপ্তাহ তে জাঙ্কুকের সাথে একটাও কথা বলেনি। গত 4 দিন ধরে তো তে জাঙ্কুকের রুমেও থাকে না। জাঙ্কুক আর সহ্য করতে না পেরে তে রুমে গেল। রুমে ঢুকে দেখে তে আচ্ছন্ন হয়ে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তে আসলে লিটের দিকে তাকালাম, দেখলাম জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে আবার চোখ বন্ধ করে ফেললাম। তে আমি তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পারছো না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। এবার জাঙ্কুক রাগ কন্ট্রোল করে না রাখতে পেরে তের হাতটা মোচড় দিয়ে ধরলো। প্রবলেম কি তোমার? হ্যাঁ, প্রবলেম আমার না, প্রবলেম আপনার। তুমি আমাকে আজ 7 দিন ধরে ইগনোর করছো কেন? জাস্ট 7 দিন ধরে ইগনোর করছি, আর আপনি যে আমাকে গত 1 মাস ধরে ইগনোর করছেন সেটা কিছু না। জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে তেকে নিজের দিকে ঘুরে দেখে তের চোখ দিয়ে পানি পড়ছে। এরপর জাঙ্কুক তের চোখের পানি মুছে দিল। সরি জান, আমি কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম আমার সাথে থাকলে তুমি কষ্ট বেশি পাবে, আর তাই আমি তোমাকে ইগনোর করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন থেকে আমাকে ইগনোর করা শুরু করলে তখন আমি বুঝতে পারলাম যে এই ইগনোর জিনিসটা কতটা হার্ট করে। আই এম সরি জান, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। প্লিজ আর কখনো আমাকে ইগনোর করবেন না, তাহলে আমি থাকতে পারবো না। এই কদিন আমি ঠিক কতটা কষ্ট ছিলাম তা যদি আপনাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন। সরি জান, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আর কখনো এরকম করব না। আমি আর যাই হোক না কেন তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। কি বললে? কি? তুমি আমাকে আই লাভ ইউ টু বললে? তাহলে তো আজ তোমায় আর ছাড়া যাচ্ছে না। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কি হচ্ছে? আজকে না হয় সব বাধা, সব দূরত্ব শেষ হয়ে যাক বলে জাঙ্কুক পরম আবেশে তের ঠোঁট জোড়া দখল করে নিল।